ইন্ডাস্ট্রিয়াল মিডিয়াতে ছিলাম আমরা। তো মিডিয়া আমরা ক্লিয়ারলি বলেছিলাম যে liquid media is better over the solid media, because solid media স্টোর একটা প্রবলেম। লিকুইড মিডিয়াতে আমরা হিউজ কন্টেন্টে বানাতে পারি, প্রিপেয়ার করতে পারি অ্যান্ড প্রোডাক্ট ডেলিভার করতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ প্রোডাক্টকে আইসোলেট করাও ইজি কম্পেয়ার টু দি সলিড মিডিয়া। তো ইন্ডাস্ট্রিয়াল মিডিয়া কি কি রিকোয়ারমেন্ট আছে, মানে আমরা যখন মিডিয়া বানাবো ইন্ডাস্ট্রিয়াল মিডিয়া, জেনারেল রিকোয়ারমেন্ট, জেনারেল রিকোয়ারমেন্ট ফর ইন্ডাস্ট্রিয়াল মিডিয়া। So this requirement actually same requirement of media preparation is same as we studied previously. That means আমরা যখন ব্যাকটেরিওলজি পড়েছি, ব্যাকটেরিয়াল মিডিয়া যা যা কম্পোনেন্ট লাগে মোটামুটি আমরা সেমই রাখবো ইন্ডাস্ট্রিয়াল মিডিয়া প্রিপারেশনে, বিকজ all of these cell, living cell need carbon source, nitrogen source, phosphorus, sulfur, etc. This basic raw materials as well as water লাগে। So different types of component লাগে। তো যেগুলো আমরা বেসিক জেনারেল রিকোয়ারমেন্ট সেগুলো আমরা আগে এনলিস্টেড করি। ফার্স্ট হচ্ছে কার্বন সোর্স, ভেরি ইম্পর্টেন্ট কম্পোনেন্ট ফর আ মিডিয়া প্রিপারেশন। কার্বন সোর্স, হিউজ কন্টেন্টে কার্বন সোর্স লাগে। কার্বন সোর্সের তোমার ফাংশনটা কি? হোয়াট ইজ দি ফাংশন অফ কার্বন ইন মাইক্রোবস? আনসার করবে। এনার্জি হিসেবে কাজে লাগে, মানে এনার্জি প্রডিউস করতে পারে। এনার্জি। আর মেটাবলিজম করলে এনার্জি পাবে, আর কিছু পাবে কার্বন থেকে? বায়োসিনথেসিস প্রসেসে কাজে লাগাবে না কার্বন সোর্সকে? বায়োসিনথেসাইজ করবে ডিফারেন্ট কম্পোনেন্ট, আদার কম্পোনেন্ট। তো কার্বন সোর্সের দুটো ইউজ, কার্বন সোর্স এনার্জি, এনার্জি সোর্স, অবভিয়াসলি এনার্জি সোর্স, কারণ কার্বন সোর্সকে ব্রেকডাউন করে এনার্জি নেবে, as well as carbon source used for biosynthesis of other component, other components। তুমি খেয়াল করে দেখো যে কোনো অর্গানিক ম্যাটেরিয়াল বানাতে যাও, মিন্স আমরা যে বায়োমলিকিউলস এর কথা বলি, বায়োমলিকিউলস containing lipids, carbohydrates, proteins and nucleic acid, export all types of biomolecules that consist of carbon, yes or no? All types of biomolecules consist of carbon, yes or no? So carbon absolutely necessary, carbon ছাড়া কোনো biomolecules prepare হবে না। So any types of biosynthesis that need cell need carbon source। তো carbon source একটা হিউজ কন্টেন্ট লাগে মিডিয়ার মধ্যে। সেকেন্ড, নাম্বার 2, নাইট্রোজেন সোর্স। আফটার কার্বন সোর্স এর পর যদি সব থেকে বেশি ডিমান্ডিং কোনো কিছু এলিমেন্টের নিড থাকে, দ্যাট ইজ দ্য নাইট্রোজেন। ওয়াই? আনসার করবে। নাইট্রোজেন কোথায় কোথায় লাগবে? অ্যামিনো অ্যাসিডস লাগবে, নিউক্লিক অ্যাসিডের নাইট্রোজেনের। নিউক্লিক অ্যাসিডস লাগবে। তার মানে বুঝতে পারছো, একটা সেলের ফাংশনের জন্য, সেল যখন ফাংশন করে, যে কোনো কিছু মেনটেন করে, কি দিয়ে মেনটেন করে? প্রোটিনের থ্রুতে, ইয়েস অর নো? Different types of proteins, enzymes are involved to maintenance of physiology and morphology of the cell. So clearly, after যদি কার্বন সোর্সের পরে যদি সেকেন্ড এলিমেন্টের কথা বলি, which is absolutely needed and needed in huge quantity, that is the nitrogen source, because nitrogen is that element which need for protein synthesis, and amino acid এর ব্যাকবোনে NH3 যেটা বা NH2 যেটাই বলি, তো সেটা নাইট্রোজেন কন্টেন্ট, as well as nitrogen as base, that means নিউক্লিক অ্যাসিড এর যে বেস গুলো তৈরি হয় সেখানে নাইট্রোজেন থাকে। তো নাইট্রোজেন সোর্স ভেরি ইম্পর্টেন্ট ফর মিডিয়া প্রিপারেশন। নাইট্রোজেন সোর্স নিড ফর প্রোটিন বায়োসিনথেসিস, নিউক্লিক অ্যাসিড বায়োসিনথেসিস,
Next two elements are phosphorus and the sulfur source. Number 4, trace elements also needed. Trace elements also needed. Number 5, growth factor such as vitamins also needed. Growth factor trace elements একসাথেই লেখা যায়, trace elements and the growth factor, because growth factor also need in small quantity. তো এর মধ্যে রাখলাম ভিটামিন সোর্স, মিনারেলস এন্ড ভিটামিনস এই গ্রুপে পড়বে। মিনারেলস গুলো হচ্ছে ট্রেস এলিমেন্টস, যেমন হচ্ছে তো কপার লাগে, কোনো সময় মলিবডেনাম লাগে, এই যে পার্ট গুলো এগুলো ট্রেস এলিমেন্ট। মিনারেলস, ভাইটামিনস, আর কি লাগবে? নাম্বার 5, যদি এরোবিক ফার্মেন্টেশন করাও কন্টিনিউয়াস থ্রুপুট লাগবে অক্সিজেনের। এরোবিক ফার্মেন্টেশন, দেন কন্টিনিউয়াস অক্সিজেন সাপ্লাই করতে হবে মিডিয়াতে। নাম্বার 6, বাফার লাগবে। and industrial মিডিয়াতে বাফার ভেরি ইম্পর্টেন্ট। why? আমরা যদি নর্মাল ল্যাবরেটরি পারপাসে ইউজ করি বাফার, বাট সেই রেসপেক্টে ইন্ডাস্ট্রিয়াল মিডিয়াতে বাফারের ইম্পর্টেন্স বেশি। why? anyone আনসার করবে? বাফারের ইম্পর্টেন্স পিএইচটা মেনটেন করবে, নয়তো এন্ড প্রোডাক্টটার কোনো মানে চেঞ্জ হয়ে যেতে পারে আর কি কোয়ালিটি। হ্যাঁ, তার মানে আমি বলতে চাইছিলাম ইন্ডাস্ট্রিয়াল পারপাসে বাফারের ইম্পর্টেন্সটা কি, মানে আরো বেশি কেন, মোর ইম্পর্টেন্স। ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে মানে বাল্ক লেভেলে যে কোনো প্রোডাক্ট তৈরি হচ্ছে, এবার বাফারটা হুম, যদি আমার ঠিকঠাক না হয় তাহলে হুম, বাল্ক লেভেলে আমার জিনিসটা খারাপ হয়ে যাবে, মেন কথা। পয়েন্টটা ঠিক আসছে না আর কি। পিএইচটাকে স্টেবল রাখার জন্য। হ্যাঁ, স্টেবল রাখার জন্য বাফার কাজ করে, ইয়েস দ্যাটস কারেক্ট। বাট আমি বলতে চাইছি পিএইচ তো চেঞ্জ নর্মাল মিডিয়াতেও হতে পারে, যেগুলো আমরা ল্যাবরেটরি পারপাসে ইউজ করি, সেখানেও বাফার ইউজ হয়, বাট বাফারের ইউটিলাইজেশন ইজ মাচ মোর ইম্পর্টেন্ট ইন ইন্ডাস্ট্রিয়াল পারপাস। ওয়াই? বিকজ তুমি যখন ইন্ডাস্ট্রিতে একটা ফার্মেন্টেশন রান করছো, ফার্মেন্টেশনটা কিন্তু তোমার ওই 5 থেকে 6 ঘন্টার মধ্যে হবে না, ঠিক আছে? তো ফার্মেন্টেশন নিডস লং টাইম, বিকজ এটা বাল্কে হচ্ছে, বাল্ক প্রোডাক্ট জেনারেট করবে, তো অবভিয়াসলি ফার্মেন্টেশন টাইম নিডস মোর। সেটা তোমার 1, 2 days, 3 days, 4 days এরকম, মানে 48 hours, 72 hours অব্দি চলতে থাকে। And during huge quantity of bulk production, and the time during that time bacteria produce huge quantity of acid, কারণ ফার্মেন্টেশন অ্যাসিড জেনারেট হবে, দ্যাটস ভেরি সিম্পল, এটা হবেই, ন্যাচারাল। তো অ্যাসিড কি করবে? মিডিয়ার পিএইচ কে ডাউন করে দেবে, এন্ড মিডিয়ার পিএইচ যদি ডাউন হয়ে যায়, দ্যাট অ্যাসিড অ্যাকুমুলেশন আলটিমেটলি ব্যাকফায়ার করবে, অর্গানিজমকে গ্রো করতে দেবে না। হ্যাঁ কি না? অর্গানিজমকে গ্রো করতে দেবে? দ্যাট অ্যাসিড বিল্ড আপ ইনটু দ্য ফার্মেন্টার, that acid buildup ultimately lethal হয়ে যাবে for that microbes. তো বাফার দ্যাটস ওয়াই ভেরি ইম্পর্টেন্ট, বিকজ একটা ক্লোজড এরিয়ার মধ্যে হচ্ছে, লং টাইম প্রসেসে হচ্ছে, বাল্ক অ্যামাউন্ট জেনারেট করছে, তো অবভিয়াসলি এখানে বাফারের ইম্পর্টেন্সটা কম্পেয়ার টু দি ল্যাবরেটরি মিডিয়া, ইন্ডাস্ট্রিয়াল মিডিয়াতে ভেরি ইম্পর্টেন্ট বাফার, অ্যান্ড আমাদের ইউজ করতেই হবে বাফার। নাম্বার 7, আরো একটা ইম্পর্টেন্ট পার্ট যেটা ইন্ডাস্ট্রিয়াল মিডিয়া এন্ড ল্যাবরেটরি মিডিয়া থেকে সেপারেট করে দেবে, দ্যাট ইজ নাম্বার 7, অ্যান্টি ফোমিং এজেন্ট। অ্যান্টি ফোম এজেন্ট, আমরা ল্যাবরেটরি মিডিয়া প্রিপারেশনের সময় অ্যান্টি ফোম এজেন্ট ইউজ করি না, কারেক্ট? বাট
এখানে একটা এসেনশিয়াল ইম্পর্টেন্ট রোল প্লে করবে অ্যান্টি ফোম এজেন্ট। বুঝতে পারছো কি বলতে চাইছি অ্যান্টি ফোম এজেন্ট, বাট অ্যান্ড হোয়াট ইজ নেসেসারি ইন ইন্ডাস্ট্রিয়াল মিডিয়া ফর্মুলেশন? অ্যান্টি ফোম এজেন্টের বেসিক ফাংশন কি হবে? ওয়ার্ড লেখা আছে। ফোম তৈরি করতে দেবে না বা কোনো রকম ফেনা তৈরি করতে দেবে না, সেটাই। আচ্ছা, এটার বেসিক ইম্পর্টেন্সটা কি? অ্যান্টিফোম এজেন্ট কেন আমরা ইন্ডাস্ট্রিতে ইউজ করব? সেম জিনিস একটা ক্লোজ ভেসেলের মধ্যে হচ্ছে, তাই না? একটা ক্লোজ ভেসেলের মধ্যে হচ্ছে, আর একটা হিউজ কন্টেন্ট অফ কার্বন সোর্স, নাইট্রোজেন সোর্স ইউজ করছো। মেনলি ফোমটা তৈরি করে কে? তোমরা তো টেস্টিং করেছো, কেমিস্ট্রিতে ল্যাবরেটরিতে টেস্টিং ছিল, ইভেন তোমাদের বায়োকেমিস্ট্রি যে যে সেমিস্টারে ছিল সেখানেও টেস্টিং এ ছিল তোমার আইডেন্টিফিকেশন অফ দ্য সাবস্টেন্স। তো সেখানে তোমরা ফ্রদিং টেস্ট করতে, ফ্রদিং টেস্ট প্রোটিন করেছো? করতো। হ্যাঁ। তো ফ্রদিং মানেই কোন একটা সাবস্টেন্স, তোমাকে যদি একটা সাবস্টেন্স ধরিয়ে দেওয়া হয় এক্স সাবস্টেন্স, যেটা হচ্ছে হোয়াইট ক্রিস্টালাইন, তুমি কি করে বুঝবে এটা প্রোটিন না কার্বোহাইড্রেট না অন্য কিছু? তো ফার্স্টে আমরা যেটা করতাম সেটা হচ্ছে ফ্রদিং টেস্ট, মানে ওটাকে একটু আমরা ডিজলভ করাতাম ওয়াটারের মধ্যে এবং ভালো করে সেটাকে আমরা ঝাঁকাতাম, ঠিক আছে, মানে শেক করতাম, আর দেখতাম যে তোমার ফ্রদিংটা সেটা পার্মানেন্ট, পার্মানেন্ট তো নয়, মানে অনেকক্ষণ স্টে করছে কিনা। যদি ফ্রদিংটা অনেকক্ষণ ধরে স্টে করে, দ্যাট মিনস এটা প্রোটিন সাবস্টেন্স দিয়েছে, ঠিক আছে। মানে উইদাউট কোনো আদার বাইউরেট টেস্ট, কলিন লাউরি কিছু করার দরকার নেই, তুমি আরামসে দেখেও বলে দেওয়া যায়। কার্বোহাইড্রেটে ইয়েস ফ্রদ হবে, বাট ফ্রদটা লং লাস্টিং নয়, কুইকলি ওটা ডিজলভ হয়ে যাবে। বাট তুমি যদি প্রোটিন ম্যাটেরিয়ালে কোনো ফ্রদ করো না, সেটা স্টে করবে অনেকক্ষণ, লং টাইমের জন্য। তাহলে আমি যখন নাইট্রোজেন সোর্স ইউজ করব বাল্ক অ্যামাউন্টে, হিউজ পোর্শন, মানে হিউজ কোয়ান্টিটিতে তোমার ইয়ে তৈরি হবে, ফোম তৈরি হবে। অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের ফার্মেন্টারটা যখন আমরা নেক্সট ক্লাসেই পড়বো, মানে নেক্সট ইউনিট, এই ইউনিটটা তো কমপ্লিট করবো আজকে, নেক্সট ইউনিটেই যাবো আমরা ফার্মেন্টার ডিজাইন। তো ফার্মেন্টার ডিজাইনে যখন দেখবে ফার্মেন্টারের মধ্যে মানে বায়োরিয়াক্টর যেটাকে বলে, বায়োরিয়াক্টরের মধ্যে কন্টিনিউয়াস এজিটেশন হয়। এজিটেশন মানে কি? কন্টিনিউয়াস জিনিসটাকে মানে মিক্সচারটাকে এজিটেট করে, কন্টিনিউয়াস মিক্সিং করায়, তো ওটার টাইমে আরো বেশি ফোম জেনারেট করে। তো ফোম যেটা করবে, ফোম হচ্ছে ব্লকার, ব্লক করে দেবে, অক্সিজেন ঢুকতে দেবে না, অক্সিজেনকে ভালোভাবে মিশতে দেবে না। যদি এরোবিক ফার্মেন্টেশন হয় তাহলে তো খুব মুশকিল। তাহলে আমাকে কিন্তু এখানে অ্যান্টি ফোম এজেন্ট মাস্ট 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 অ্যাড করতে হবে মিডিয়ার মধ্যে। উইদাউট দ্যাট ফোম কিন্তু এক্সেসিভ হয়ে গেলে সেটাকে কন্ট্রোল করা যাবে না, অ্যান্ড ফার্মেন্টেশন ইমিডিয়েট স্টপ করে দিতে হবে। মানে ফার্মেন্টেশনটা ধরো আমার 72 আওয়ার রান করবে, বাট এক্সেসিভ ফোমের জন্য আমার কিন্তু ফার্মেন্টেশন স্টপ হয়ে যাবে, অ্যান্ড ব্যাকটেরিয়া বা মাইক্রোবস ওখানে কিল হওয়া স্টার্ট হবে, বিকজ ফোমের জন্য অক্সিজেনের সাপ্লাই কমবে। কি বলতে চাইছি বুঝতে পেরেছো? কি বলতে চাইছি বুঝতে পেরেছো? সো ইন্ডাস্ট্রিয়াল মিডিয়া ফর্মুলেশনে আমাদের এই পয়েন্টগুলো লাগবে। ইন্ডাস্ট্রিয়াল মিডিয়া ফর্মুলেশনে দিস পয়েন্টস আর নেসেসারি। এবার কোশ্চেন হচ্ছে, আমরা ফার্স্ট দুটো পয়েন্ট তো ভেরি মাচ ইসেনশিয়াল, কার্বন অ্যান্ড নাইট্রোজেন সোর্স। তো কার্বন অ্যান্ড নাইট্রোজেন সোর্স এটাই মেনলি তোমার মিডিয়ার কস্ট কে ডিপেন্ড করে, ঠিক আছে। বাকিগুলো কোনো ম্যাটার করে না, বাকিগুলো তো তোমার ট্রেস এলিমেন্ট লাগবেই, ভিটামিনস লাগবেই, তারপরে তোমার এদিকে বাফার দিতে হবে, অ্যান্টিফোম এজেন্ট দিতে হবে। মেন কস্টিং এফেক্ট মানে এফিসিয়েন্সিটা, মিডিয়ার কস্টিং ডিপেন্ডস অন দি ফার্স্ট টু, যেটা আমি ঠিক করে রেখেছি, ফার্স্ট টু ম্যাটেরিয়াল, দ্যাট ইজ কার্বন সোর্স অ্যান্ড নাইট্রোজেন সোর্স, বিকজ কার্বন অ্যান্ড নাইট্রোজেন নিডস হিউজ কোয়ান্টিটি। তো যদি আমরা হিউজ কোয়ান্টিটির মধ্যে, মানে ধরে নাও আমার 100 কেজি লাগছে কার্বন সোর্স ফার্মেন্টেশনের জন্য, আমি যদি 1 টাকাও বাঁচাতে পারি তাহলে কিন্তু আমার 100 রুপিস সেভ হবে, ঠিক আছে। আমি 1 টাকা তো খুব কমই বললাম, মানে মিনিমাম একটা রেঞ্জ থাকবে, যেটা আমি পিওর ফর্মে ইউজ করবো আর যেটা আমি আমার ফর্মেশন ইউজ করব। যদি আমি 10 রুপিসও সেভ করতে পারি, সেখানেও কিন্তু আমার 1000 রুপিস থাকছে, মানে আমার প্রোডাক্টের কস্ট কমবে। তো কার্বন আর নাইট্রোজেন সোর্স এই দুটো হচ্ছে বিগ 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 প্রবলেম ইন্ডাস্ট্রিতে, যেখানে আমরা হিউজ কোয়ান্টিটিতে ইউজ করব। তো এই জায়গাতেই আমরা একটা মানে ইন্ডাস্ট্রিয়াল মিডিয়া প্রিপারেশনে টুইস্ট এনেছি। টুইস্ট মানে কিছুই না, আমরা যেটা করি ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশনের টাইমে,
কার্বন সোর্স আর নাইট্রোজেন সোর্সটাকে ক্রুড ফর্মে ইউজ করার চেষ্টা করি। তো এখান থেকেই দুটো কনসেপ্ট আসে, একটা হচ্ছে সিনথেটিক মিডিয়া আর একটা হচ্ছে ক্রুড মিডিয়া। হোয়াট ইজ সিনথেটিক মিডিয়া, হোয়াট ইজ ক্রুড মিডিয়া, ঠিক আছে? তো লেটস ফার্স্ট ডিফাইন দিস, তারপরে আমরা আস্তে আস্তে আসছি। ক্রুড মিডিয়া আর সিনথেটিক মিডিয়া যাওয়ার আগে আগে আমরা কিছু বেসিক প্রপার্টিজ দেখে নিই। Necessary features to select raw materials for industrial media. মানে আমরা যখন মিডিয়া প্রিপেয়ার করব, র ম্যাটেরিয়াল সিলেকশনের জন্য কিছু ফিচার্স রাখবো, ঠিক আছে? র ম্যাটেরিয়াল সিলেকশনের জন্য ফিচার্স রাখবো, আবার সেম থাম্ব রুল, দ্যাট ইজ কস্ট আমরা ডাউন করতে চাই, প্রোডাক্ট এফিসিয়েন্সি মানে ইল্ড এফিসিয়েন্সি বাড়াতে চাই, ঠিক আছে? সেম থাম্ব রুল রেখে আমরা ফিচার্স কে আমরা মেনটেন করব, মেনশন করব। তো নেসেসারি ফিচার্স নাম্বার 1, cost and availability. Cost and availability. তো র ম্যাটেরিয়াল যখন চুজ করব তখন কস্টের কথা অবভিয়াসলি মাথায় রাখতেই হবে। যে প্রোডাক্টে বা যে র মেটেরিয়ালস এর দাম কম সেটাকে আমরা চুজ করার চেষ্টা করব, এন্ড যে প্রোডাক্টটা মানে যে র মেটেরিয়ালসটা কুইকলি অ্যাভেলেবল এন্ড ইন্ডাস্ট্রি এরিয়ার কাছাকাছি থেকে তোমার টেক করা যায়, মানে অবটেন করা যায়, সেই ধরনের ম্যাটেরিয়াল চুজ করা বেটার। তাহলে ট্রান্সপোর্টের খরচ কমবে। মানে তোমার ইন্ডাস্ট্রি হচ্ছে নর্থে আর তুমি র ম্যাটেরিয়াল আনাচ্ছ হচ্ছে সাউথ থেকে, ভাবো কস্টিং কতটা বেড়ে যাবে। তো এই ধরনের জিনিস যাতে না হয়, তো আমি আমার এলাকা বা ওই এরিয়ার যে যে র ম্যাটেরিয়াল গুলো ইউজ হয় বা পাওয়া যায় সেগুলোই চেষ্টা করবো ইউজ করাতে। কস্ট অ্যান্ড অ্যাভেলেবিলিটি। নাম্বার 2, ইজ অফ হ্যান্ডলিং। নাম্বার 3, মিনিমাল প্রবলেম during media making. That raw material is suitable. মিনিমাল প্রবলেম ডিউরিং মিডিয়া মেকিং মানে হচ্ছে অনেক র ম্যাটেরিয়াল ডিজলভ হতে চায় না তোমার ওয়াটারের মধ্যে, তখন ডিজলভ করার জন্য অনেক টাইম নিয়ে নেয়, বা ডিজলভ করার জন্য স্পেশাল কিছু এক্সট্রা তোমার ট্রিটমেন্ট দরকার হয়। তো এই প্রবলেম গুলো এড়ানোর জন্য আমরা বলছি কি, তোমরা এমন র ম্যাটেরিয়াল চুজ করো যেটা মিডিয়া মেকিং এর সময় লেস ট্রাভেল দেবে, মিডিয়া মেকিং আরামসে হয়ে যাবে, ঠিক আছে? তো তোমরা এরকম দেখেছো ম্যাগনেটিক বিডার, যেটা দিয়ে ডিজলভ হয়, ইউজ করেছো কোনো টাইম? যখন কোনো সাবস্টেন্স ডিজলভ হয় না তখন ম্যাগনেটিক বিডার থাকে, একটা জাস্ট বিট দিয়ে দেওয়া হয়, ম্যাগনেটের মতো ওটা ঘুরতে থাকে ইয়ের আন্ডারে। ল্যাবে দেখেছো? থাকা উচিত, তো থাকে। হয়তো আছে কিন্তু ইউজ করতে দেখিনি। ঠিক আছে, তো যাই হোক, ওটা ওটা হচ্ছে তোমার যখন ডিজলভ হয় না তখন ওটা দিয়ে ফেলে রাখা হয়, ওই ওভারনাইট ফেলে রাখা হলো, ওটা আস্তে 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 ডিজলভ হতে থাকে। তো এই প্রবলেম গুলো এড়ানোর জন্যই বলা হচ্ছে কি মিনিমাল প্রবলেম ডিউরিং মিডিয়া মেকিং। নাম্বার 4, মিনিমাল প্রবলেম ডিউরিং স্টেরিলাইজেশন। আরো একটা ইম্পর্টেন্ট স্টেপ, স্টেরিলাইজেশন। আমরা যে র ম্যাটেরিয়াল চুজ করব সেই র ম্যাটেরিয়ালের মধ্যে তো ইন্ডিজিনাস মাইক্রোবস থাকবে, এন্ড দ্যাট মাইক্রোবস শুড বি কিল্ড, শুড বি স্টেরিলাইজড বিফোর ইউজ। না হলে আমার ফার্মেন্টেশন অবস্থা 12টা বাজিয়ে দেবে, ফার্মেন্টেশন আমাদের তোমার হ্যাম্পার করবে। তো অবভিয়াসলি সেখানে আমাকে স্টেরিলাইজ করতে হবে। তো স্টেরিলাইজেশনে যাতে কোনো প্রবলেম না হয়, হিট সেন্সিটিভ যাতে কোনো ম্যাটেরিয়াল না হয়, আমরা ইজিলি অটোক্লেভ করতে পারি বা ফিল্ট্রেশন করতে পারি, এই ধরনের র ম্যাটেরিয়াল চুজ করা ইম্পর্টেন্ট। নাম্বার 5,
minimal problem in other process, in production process, in production process, like aeration, agitation. আমরা একটু আগে বলছিলাম যে বায়োরিঅ্যাক্টরে যখন আমি কনস্ট্রাকশনের ফিচার্সে আসবো, কন্টিনিউয়াসলি এজিটেট করে এমন একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে দেওয়া হয় যাতে প্রপারলি মিক্স আপ হয়। আবার এয়ারেশনও পাঠানোর জন্য এয়ারেশনের ব্যবস্থা থাকে যাতে অক্সিজেন পাস করে আর এরোবিক ফার্মেন্টেশনটা কন্টিনিউয়াসলি রান করে। তো র ম্যাটেরিয়ালস সেখানে কোনোভাবে যাতে প্রবলেম না ক্রিয়েট করে, কোনো ব্যারিয়ার না ক্রিয়েট করে, সেটা আমাদের দেখতে হবে। নাম্বার 6, produce maximum yield, produce maximum yield, yield of product of biomass, yield of product or biomass per gram of substrate. Obviously raw material choose করব যেটা maximum yield provide করবে biomass এ। Number 7, maximum rate of product formation, maximum rate of product formation means product formation এর টাইম কমাবে, প্রোডাক্ট ফরমেশনের রেট বাড়াচ্ছে means quickly product deliver করার ক্যাপাসিটি রাখবে। That's raw material are best. Number 8, minimum yield of undesired product, minimum yield of undesired product, minimum yield of undesired product. Yield মানে প্রোডাক্টের yield বাড়াবে বাট আনডিজায়ার্ড প্রোডাক্ট বা সাইড রিঅ্যাকশন বা বাই প্রোডাক্টের অ্যামাউন্ট কমবে। এতে কি হয়, আমাদের পিউরিফিকেশন স্টেপ যেটাকে আমরা ডিএসপি বলি ইজি হয়ে যায়, ডাউনস্ট্রিম প্রসেসিংটা ইজি হয়ে যায়। যত বাই প্রোডাক্ট কমবে মানে আমার প্রোডাক্ট এনরিচ থাকবে সলিউশনের মধ্যে, আমরা প্রোডাক্ট রিকভারি কুইকলি করতে পারবো, প্রোডাক্টের পিউরিফিকেশন খুব বেটার হবে। যত বেশি মানে এক্সেসিভ সাবস্টেন্স, আননেসেসারি সাবস্টেন্স অ্যাড অন থাকবে, প্রবলেম হবে হচ্ছে ডিএসপি তে। ঠিক আছে, তখন ডিএসপির খরচ বাড়তে থাকে। তো সুটেবল ফিচার ফর র ম্যাটেরিয়ালস চেক করে নেবে একবার। পয়েন্ট ক্লিয়ার এভরিওয়ান? হ্যাঁ স্যার। ওকে, তো এবার যেটা আসছিলাম যে ইন্ডাস্ট্রিয়াল মিডিয়াতে র ম্যাটেরিয়াল চুজের টাইমে দু রকম ইউজ করা যায় আর কি র ম্যাটেরিয়ালস। ইন্ডাস্ট্রিয়াল মিডিয়া র ম্যাটেরিয়ালস কুড বি সিনথেটিক মিডিয়া, synthetic media, synthetic media based on raw materials. Industrial media could be crude media. After definition তোমরা বলবে কোনটা much suitable for industrial preparation, ঠিক আছে? তো synthetic media contain precisely defined known composition of ingredients, known composition of ingredients. তো সিনথেটিক মিডিয়াতে আমরা যে কম্পোনেন্ট গুলো চুজ করব, র ম্যাটেরিয়াল গুলো চুজ করব, সেইগুলো হচ্ছে অলরেডি ওয়েল নোন, দেয়ার স্ট্রাকচার, দেয়ার রোলস, দেয়ার ফাংশনস ইন দ্য মিডিয়া কম্পোজিশন ওয়েল নোন।
তার মানে আমরা পুরো ব্যাপারটা জানি, প্রিসাইসলি ডিফাইন থাকবে। দ্যাটস টাইম যে প্রিপারেশন হচ্ছে মিডিয়া ইজ কল্ড সিনথেটিক মিডিয়া। তাহলে এই জায়গায় সিনথেটিক মিডিয়াতে কম্পোনেন্ট গুলো কি থাকে? পিওর থাকে। কম্পোনেন্ট গুলো পিওর থাকে, ঠিক আছে? পিওর মিনস আমরা শুধুমাত্র ওই কম্পোনেন্টটা ইউজ করছি, and then function and structure, their role, all things are clear, ঠিক? So that media is called synthetic media. Opposite half এ যদি আমি যাই, that is the crude media. Crude media contain rough, undefined, undefined, that using inexpensive organic material. Inexpensive organic materials. ঠিক আছে? তো ক্রুড মিডিয়াতে আমরা পার্টিকুলার স্ট্রাকচারও জানি না, কি কি কম্পোনেন্ট এক্স্যাক্টলি আছে আমরা গেস করতে পারি, এক্স্যাক্টলি কি কম্পোনেন্ট আছে, কি কি র ম্যাটেরিয়াল, কি সোর্স প্রোভাইড করছে, কার্বন, নাইট্রোজেন নাকি মিক্সচার, তো সেটা আমরা গেস করতে পারি না। তো প্রিসাইসলি জানি না, গেস করতে পারি। সো দ্যাট টাইপ অফ মিডিয়া ইজ কল্ড ক্রুড মিডিয়া, যেখানে আনডিফাইন্ড সাবস্টেন্সের ইউজ হবে, অর্গানিক ম্যাটারের ইউজ হবে। এন্ড এই জায়গায় কম্পোনেন্টটা কিন্তু ক্রুড, ঠিক আছে? কম্পোনেন্ট গুলো হবে, র ম্যাটেরিয়াল গুলো হবে ক্রুড। তো যদি কম্পোনেন্ট ক্রুড হয়, তাহলে আমাকে বলো কোনটা বেশি কস্টলি, পিওর ফর্ম অফ দ্য প্রোডাক্ট র ম্যাটেরিয়াল আর ক্রুড ফর্ম অফ দ্য র ম্যাটেরিয়াল? অবভিয়াসলি লিখেছি দেখো, ইনএক্সপেন্সিভ অর্গানিক ম্যাটার ইউজ হয় ক্রুডে। তাহলে আমি যদি ক্লিয়ারলি বলি সিনথেটিক মিডিয়াতে পিওর ফর্ম ইউজ করছো, তো এখানে কস্ট কিন্তু বেড়ে যাবে, কস্ট ইনক্রিজ করবে, কস্ট ইনক্রিজ করবে। ক্রুড মিডিয়াতে কি হবে? কস্ট কিন্তু ভেরি ভেরি চিপার, কস্ট চিপার। এবার আমাকে বলো বাই প্রোডাক্ট, তুমি তো ইউটিলাইজ করলে, বাই প্রোডাক্ট জেনারেশনের চান্স কোথায় বেশি কোথায় কম? বাই প্রোডাক্ট মানে আননেসেসারি কম্পোনেন্ট। বাই প্রোডাক্ট জেনারেশনের চান্স ইন হুইচ মিডিয়া হাই, সিনথেটিক মিডিয়া আর ক্রুড মিডিয়া? ক্রুড মিডিয়াতে হাই। ক্রুড মিডিয়াতে হাই। তো বিকজ এখানে আনডিফাইন্ড সাবস্টেন্স আছে, কোনটা কিসে কনভার্ট হচ্ছে জানি না আমরা, বাট এটা আমরা ক্লিয়ারলি জানি, সো এটা হবে লো। তো যদি বাই প্রোডাক্ট লো হয়, পিউরিফিকেশন প্রসেস কোথায় ডিফিকাল্টি শো করবে? পিউরিফিকেশন আইসোলেশন স্টেপ, পিউরিফিকেশন আইসোলেশন স্টেপ। আচ্ছা, এটার কিন্তু এরকমই ডিফারেন্স আসে। পিউরিফিকেশন আর আইসোলেশন স্টেপ প্রবলেম ক্রিয়েট করবে হচ্ছে তোমার ক্রুড। বাট এখানে হচ্ছে ইজি, যেহেতু বাই প্রোডাক্ট কম, ঠিক আছে? এন্ড প্রোডাক্ট ইল্ড কোথায় ভালো হবে? প্রোডাক্ট ইল্ড কোথায় বেস্ট হবে? সিনথেটিক। প্রোডাক্ট ইল্ড পার গ্রাম অফ সাবস্ট্রেটে যদি আমরা দেখি, অবভিয়াসলি সিনথেটিক মিডিয়াতে হাই হবে, কম্পারেটিভলি ক্রুড মিডিয়াতে লো হবে, ঠিক আছে? প্রোডাক্ট ইল্ড কমবে, লো আর মডারেটও বলতে পারি। তাহলে আমি ফিচার্স বলে দিয়েছি, অ্যান্ড ফ্রম দ্য ফিচার্স থেকে আমাকে ট্রাই করো আনসার করার, কোন মিডিয়া তুমি চুজ করবে ডিউরিং ইন্ডাস্ট্রিয়াল মিডিয়া প্রিপারেশনের টাইমে। বাল্ক অ্যামাউন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল মিডিয়া প্রিপেয়ার করতে যাচ্ছ, তুমি সিনথেটিক চুজ করবে না ক্রুড মিডিয়া চুজ করবে? কেয়ারফুলি আনসার করবে। মিডিয়া চুজ করব। কি, কোনটা শুনতে পেলাম? সিনথেটিক আচ্ছা, সিনথেটিক মিডিয়া। সিনথেটিক। আচ্ছা, বাকিরা?
ক্রুড মিডিয়া। আর কেউ? 1-1 চলছে। আর কেউ? কোন মিডিয়া চুজ করবে ইন্ডাস্ট্রিয়াল পারপাসের জন্য? সিনথেটিক অর ক্রুড? সিনথেটিক। সিনথেটিক 2-1 হয়ে গেল তো। বাট আমি ভোটটা দিয়ে দিই ক্রুড মিডিয়া। এটাই চুজ করা হয় বেশিরভাগ টাইম। অ্যান্ড সিনথেটিক মিডিয়া ইন্ডাস্ট্রিয়াল পারপাসে খুব কম টাইমের জন্য ইউজ হয়। নর্মালি ওই পাইলট এক্সপেরিমেন্টের সময় কিছুটা ইউজ করা হয়। মিডিয়াটা ইউজ করলে ওই ডাউনস্ট্রিম প্রসেসটা বেশি এক্সপেন্সিভ হয়ে যাবে তো। হ্যাঁ, আসছি আমি কেন করা হচ্ছে। সিনথেটিক মিডিয়া ইন্ডাস্ট্রিয়াল মিডিয়া প্রিপারেশনে নর্মালি ইউজ নেই, এটা ল্যাবরেটরি পারপাসে মেনলি ইউজ হয়। তো এবার বলবে যে কেন স্যার, আপনি তো বললেন সিনথেটিক মিডিয়ার এত অ্যাডভান্টেজ, তাহলে আমরা সিনথেটিক মিডিয়া চুজ করছি না কেন? স্যার রিজন হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে, তার রিজন হচ্ছে নাম্বার 3 তে দাঁড়িয়ে। তুমি যদি 1 কেজি গ্লুকোজ পারচেস করো না কোনো কোম্পানি থেকে, 1 কেজি গ্লুকোজ, পিওর ফর্ম অফ গ্লুকোজ, 1 কেজি গ্লুকোজের যা দাম পড়বে তোমার মাথা খারাপ হয়ে যাবে। গ্লুকোজ তো তোমার লাগবেই, তুমি তো কার্বন সোর্সে গ্লুকোজ দেবে, তো তো গ্লুকোজ তুমি যদি পিওর ফর্মে আনাও তো অবভিয়াসলি ভালো কাজ করবে, অবভিয়াসলি এগুলো ভালো হবে, প্রোডাক্ট ইল্ড ভালো হবে, বাই প্রোডাক্ট কম জেনারেট হবে, পিউরিফিকেশন ইজি হবে, সবই মানলাম। বাট এটা এতটাই তোমার ডমিনেটিং যার জন্য আর ইউটিলাইজ করা পসিবিলিটি থাকেই না। সো যে কোনো পিওর ফর্ম অফ দ্য র মেটেরিয়াল এতটাই কস্টলি হয় যেটাকে ইউটিলাইজ করা যায় না ইন্ডাস্ট্রিতে, ঠিক আছে? তো বিকজ প্রচুর কস্টের দেন বেড়ে যাবে, মানে প্রোডাক্টের কস্ট বেড়ে যাবে, ঠিক আছে? মানে আমি তোমাকে বলতে চাইছি ক্রুড মিডিয়া ইউজ করলে আমরা জানি পিউরিফিকেশন প্রবলেমেটিক, ঠিক আছে, প্রবলেমেটিক একটা ইস্যু। কোনো কিছু তোমার ইয়ে করতে গেলে, মানে জিনিসটাকে চিপ করতে গেলে কিছু না কিছু তো কম্প্রোমাইজ করতে হবে। হ্যাঁ, এবার তোমাকে দেখতে হবে যে কম্প্রোমাইজ কতটা অ্যামাউন্টে করছো। যদি খুব বেশি কম্প্রোমাইজ করতে হয় তাহলে সিনথেটিক মিডিয়া করাই ভালো, বাট না, এখানে খুব বেশি কম্প্রোমাইজেশনের দরকার নেই। প্রবলেম তো হবে, বাট আইসোলেট করা যায়, পিউরিফাই করা যায়, নাম্বার 1। নাম্বার 2, তুমি বলবে লো আর মডারেট তৈরি করছে কম্পেয়ার টু হাই। এবার দেখতে হবে কতটা লো তৈরি করছে। যদি আমি গ্লুকোজ ইউজ করে, হ্যাঁ, মানে 1 গ্রাম গ্লুকোজ থেকে যদি আমি 50 mg প্রোডাক্ট পাই, আর এখানে ধরে নাও ক্রুড মিডিয়াতে ইউজ করে 1 গ্রাম ক্রুড কার্বন সোর্স ইউজ করে আমি যদি 30 mg প্রোডাক্ট পাই, কোনটাকে আমি চুজ করব ভেবে দেখো। আমি জাস্ট লিখছি একটা, 1 গ্রাম পিওর গ্লুকোজ ইউজ করছো, তুমি প্রোডাক্ট পাচ্ছ হচ্ছে 50 mg, and 1 গ্রাম মোলাসেস ইউজ করছে। মোলাসেস একটু পরেই আসছি কি, এটা হচ্ছে কার্বন সোর্স ক্রুড ফর্মে, এখানে তুমি 30 mg পাচ্ছ। এবার দেখো 1 গ্রাম গ্লুকোজের তুমি যদি কস্ট আর 1 গ্রাম মোলাসেসের যদি কস্ট দেখো, হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। পিওর গ্লুকোজের আমি জাস্ট একটা কথার কথা বলছি যে 10 রুপিস, জাস্ট এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে, 10 রুপিস। বাট 1 গ্রাম মোলাসেস সেখানে কিছুই লাগবে না, মানে লেস দ্যান 1 রুপিস। এবার বলো তুমি কোনটাকে চুজ করবে? মানে তুমি খড়, আর একবার বলো। মোলাসেস মানে তো মনে হয় খড়। না, মোলাসেস মানে হচ্ছে গুড়, যেটা বাংলায় বলি গুড়, চিটে গুড় বা ওই ধরনের গুড়। আহ নলেন গুড় নয়, যেটা খেতে আসবে মানে এই শীতকালে আসবে, ওটা আবার অনেক দাম, ওটা অনেক প্রিপারেশনের চাপ থাকে। সিম্পলি গুড়, এটাকে বলা হচ্ছে মোলাসেস, খড় নয়। ওটা তো খড়কে কি যেন বলে ভুলে গেলাম। যাই হোক, মোলাসেস কার্বন সোর্স, খুব কমন একটা কার্বন সোর্স, যার দাম ভেরি ভেরি চিপ। এবার তুমি দেখো কোনটাকে ইউজ করবে, একটা 50 mg প্রোডাক্ট পাচ্ছ, একটা 30 mg প্রোডাক্ট পাচ্ছ। ইয়েস, প্রোডাক্ট বেশি পাচ্ছ, আমি মানছি, বাট তুমি কস্টটা দেখতে পাচ্ছ, হিউজ কস্ট।
তো এটার কারণে সিনথেটিক মিডিয়া তো ইউজ হয় না ইন্ডাস্ট্রিতে। ইন্ডাস্ট্রি মিডিয়া অলওয়েজ ক্রুড ইউজ হয়, ঠিক আছে। অ্যান্ড ক্রুড সেই মিডিয়া গুলোকে, র ম্যাটেরিয়াল গুলো চুজ করা হয় সেগুলো যেগুলো হচ্ছে বাই প্রোডাক্ট অফ আদার ইন্ডাস্ট্রি। কি বললাম? ক্রুড মিডিয়ার র ম্যাটেরিয়ালস, মিডিয়া র ম্যাটেরিয়ালস গুলো কোথা থেকে আনা হয় জানো? বাই প্রোডাক্ট অফ আদার ইন্ডাস্ট্রি, বাই প্রোডাক্ট অফ আদার ইন্ডাস্ট্রিজ। তো আমরা যদি এই ধরনের প্রোডাক্ট ইউজ করি which is the byproduct of other industry that could be utilized as my media preparation raw material, তাহলে তো সব থেকে বেস্ট হয়, কারণ ওটা তো আলটিমেটলি ওয়েস্টই হতো। ইয়েস অন দ্যাট র ম্যাটেরিয়াল, যেটা বাই প্রোডাক্ট অফ আদার ইন্ডাস্ট্রি, ওটা তো ওয়েস্টই হতো, বাট ওটাকে আমরা ইউজ করাচ্ছি অ্যাজ আ কার্বন সোর্স আর নাইট্রোজেন সোর্স। তো সব থেকে বেটার হবে ওটাই যদি আমরা ক্রুড ফর্মে মিডিয়াকে প্রিপেয়ার করতে পারি আদার ইন্ডাস্ট্রি র ম্যাটেরিয়াল ইউজ করে, মানে আদার ইন্ডাস্ট্রি বাই প্রোডাক্ট ইউজ করে। ইয়েস অর নো? বুঝতে পেরেছো? হ্যাঁ তো ওটা তো কমপ্লিটলি ওয়েস্ট, তার মানে তুমি একদম বিনা পয়সায় ম্যাটেরিয়ালটা পেয়ে যাবে, জাস্ট ফ্রি অফ কস্ট। জাস্ট ফ্রি অফ কস্ট ম্যাটেরিয়ালসটাকে তুমি গেন করতে পারবে, বিকজ দ্যাট উইল বি ওয়েস্টেড বাই দ্যাট ইন্ডাস্ট্রি। ওটাকে তুমি কালেক্ট করছো, কালেক্ট করে তুমি ওটাকে নিয়ে, কোনো পারচেসিং ফি লাগবে না। কি লাগবে? শুধু তোমার ট্রান্সপোর্ট ফি, মানে তুমি যেখান থেকে আনবো সেটা ট্রান্সপোর্ট ফি লাগবে। তো সব থেকে বেস্ট, তোমার র ম্যাটেরিয়ালস কোনো দামই লাগলো না, নাম্বার ওয়ান। আরো একটা অ্যাডভান্টেজ প্রোভাইড করে ক্রুড মিডিয়া। ক্রুড মিডিয়ার আনাদার অ্যাডভান্টেজ হচ্ছে, ক্রুড মিডিয়াতে তো আনডিফাইন্ড সাবস্টেন্স থাকে, ক্রুড মিডিয়ায় কার্বন সোর্স থাকে, কার্বন সোর্সের সাথে সাথে আরো কিছু এক্সট্রা এলিমেন্টও থাকে, দ্যাট মিনস নাইট্রোজেন সোর্সও পেয়ে যায়, তার সাথে সাথে কিছু ভিটামিন সোর্সও পেয়ে যায়, দেন তোমার মিনারেলসও পেয়ে যায়। মানে আমি যদি মোলাসেসের কম্পোজিশন লিখি তোমার কাছে, মোলাসেসের মধ্যে কার্বন সোর্স থাকে গুড অ্যামাউন্টে, স্মল অ্যামাউন্ট নাইট্রোজেন থাকে, ট্রেস এলিমেন্ট পাওয়া যায়, ভিটামিনস থাকে, তাহলে কি হলো? সুবিধাটা বুঝতে পেরেছো? তো অনেক কিছু একসাথে পেয়ে গেল। পয়েন্ট ক্লিয়ার? whereas তুমি যদি সিনথেটিক মিডিয়া প্রিপেয়ার করতে, তোমাকে কার্বন সোর্স সেপারেটলি দিতে হতো, মিনারেল সেপারেটলি দিতে হতো, ভিটামিনস সেপারেটলি দিতে হতো। ইয়েস অর নো? কি বলতে চাইছি বুঝতে পারছো? তাহলে হুইচ ওয়ান ইজ বেটার? হুইচ ওয়ান ইজ বেটার? ক্রুড। অলওয়েজ ক্রুড মিডিয়া ইউজ হয় ইন্ডাস্ট্রিতে। সিনথেটিক মিডিয়া ল্যাবরেটরি স্মল এক্সপেরিমেন্টের জন্য ঠিক আছে, পাইলট এক্সপেরিমেন্টের জন্য ঠিক আছে, বাট নট ফুল ফ্লেজেড প্রোডাকশন। ফুল ফ্লেজেড প্রোডাকশনে অলওয়েজ ক্রুড মিডিয়া। তো আমরা ক্লিয়ারলি বলছিলাম যে মেন মিডিয়া কম্পোনেন্টের কস্টটা ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশনে, মিডিয়া প্রিপারেশনে দুটো কম্পোনেন্ট, মানে দুটো র ম্যাটেরিয়ালস মেনলি কস্টটাকে খেয়ে নেয়। একটা হচ্ছে কার্বন সোর্স আর একটা হচ্ছে নাইট্রোজেন সোর্স, সেটাই বলেছি। তাহলে আমরা চেষ্টা করব কার্বন সোর্স আর নাইট্রোজেন সোর্স এমন একটা বাই প্রোডাক্ট চুজ করা যেটা আদার ইন্ডাস্ট্রির ওয়েস্ট প্রোডাক্ট। কি বলতে চাইছি বুঝতে পেরেছো? পয়েন্ট ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, তাহলে আমরা ফার্স্টেই যাব হচ্ছে কার্বন সোর্সে, মানে হচ্ছে কার্বোহাইড্রেট তো নরমালি ইউজ করা হয় অ্যাজ আ কার্বন সোর্স। তো কার্বন সোর্সের কি কি ক্রুড ফর্ম অ্যাভেলেবল আমাদের কাছে? কার্বন সোর্স ক্রুড ফর্ম, এন্ড ফার্স্টেই বলবো যেটা মোস্ট পপুলার কার্বন সোর্স অ্যাজ আ ক্রুড ফর্ম, মোলাসেস। Okay, what is molasses? Molasses actually byproduct of cane and beet sugar. Cane and beet sugar production process. মানে মেনলি আমাদের তো চিনি তৈরি হয়, সুগার তৈরি হয়,
তো সুগার মেনলি তৈরি হয় হচ্ছে কেন সুগার থেকে আর বিট সুগার থেকে। তো কেন সুগার আর বিট সুগারের যে বাই প্রোডাক্টটা, ওয়েস্ট প্রোডাক্টটা, দ্যাট ইজ দ্য মোলাসেস। মানে কেন সুগার বিট সুগারের ম্যাক্সিমাম পোর্শনটা ক্রিস্টালাইন তৈরি হয়, ক্রিস্টালাইজেশন হয়ে যায়, যেটা আমরা চিনি হিসাবে দেখি, ক্রিস্টালাইন সাবস্টেন্স। তো কিছু পার্সেন্টেজ আবার মানে ম্যাক্সিমাম পার্সেন্টেজই ক্রিস্টালাইজ হয়ে যায়, আর কিছু পার্সেন্টেজ ক্রিস্টালাইজ হয় না। ওই দ্যাট পার্সেন্টেজ যেটা একটু কালারটা ডার্ক কালার, ডার্ক একটা রেডিশ কালার আছে, ব্রাউন কালার আছে, ওই পোর্শনটাকে বলা হচ্ছে মোলাসেস। কি বলতে চাইছি বুঝতে পেরেছো? তাহলে বিট অ্যান্ড কেন সুগার প্রোডাকশন প্রসেসের বাই প্রোডাক্ট হচ্ছে মোলাসেস। আরো যদি বেটার ওয়েতে লিখি, দ্য রিমেনিং ম্যাটেরিয়াল after the sucrose has been crystallized from the plant extract called molasses, which is dark in color. খেয়াল করো কি বলেছে, যখন কেন সুগার বিট সুগারে ম্যাক্সিমাম পার্সেন্টেজ সুক্রোজ কনভার্ট হয় ক্রিস্টালাইজড এ, আর রেস্ট অফ দ্য অ্যামাউন্ট যেটা পড়ে থাকে, যেটা একটু ডার্ক কালার হয়, সেটার নামই হচ্ছে মোলাসেস। তাহলে এই মোলাসেসটা তো আলটিমেটলি ওয়েস্ট প্রোডাক্ট, ওটা ক্রিস্টালাইজ হয়নি, মানে এটা সুগার ফর্মেশনে যায়নি, তো এটা তো ওয়েস্ট প্রোডাক্ট, তো এটা তো ওয়েস্ট করে দিত, তাই না, সুগার ইন্ডাস্ট্রি লোকেরা। তো ওটাকেই আমরা কাজে লাগাবো ফার্মেন্টেশন প্রসেসে, ইন্ডাস্ট্রিয়াল ফার্মেন্টেশন প্রসেসে। বিকজ মোলাসেসের মধ্যে কি কি কম্পোনেন্ট থাকে না, মোলাসেস কন্টেন molasses contain carbohydrate source, maximum carbohydrate form sucrose, 50 to 60%, carbohydrate still present in molasses, যেটা আনইউটিলাইজড। নাম্বার 2, দেখো নাইট্রোজেন সাবস্টেন্সও থাকে, নাইট্রোজিনাস সাবস্টেন্স, that is about 2%. Molasses contain some vitamins, molasses contain some minerals. এবার বলো, তুমি একটা ক্রুড প্রোডাক্ট ইউজ করে, প্রথমত চিপার, নাম্বার 2, তুমি একটা ক্রুড প্রোডাক্ট ইউজ করে কার্বোহাইড্রেটেরও তুমি সাপ্লাই করাচ্ছ, অ্যাজ ওয়েল অ্যাজ নাইট্রোজেনও কিছু অ্যামাউন্ট দেওয়াচ্ছ, ভিটামিনসও দেওয়াচ্ছ, মিনারেলসও দেওয়াচ্ছ। ক্লিয়ার করতে পারলাম? Why crudes are more preferable for the industry? হ্যাঁ, আমরা জানি ক্রুড ইউজ করলে পিউরিফিকেশন প্রবলেম আসবে, প্রোডাক্ট ডেলিভারি অ্যাজ সাফিসিয়েন্ট পিওরের মতো আসবে না, বাট স্টিল কনভিনিয়েন্ট। হ্যাঁ কি না বলো? আনসার করবে, কিছু মাথায় ঢুকছে কিনা? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। So molasses is the most common carbon source utilized as a crude form. Second, malt extract. Malt extract. This is aqueous extract.
aqueous extract of malted barley. Malted barley, which can be concentrated to form syrup. Extract contain good amount of carbon source. Good source of carbon for the cultivation of filamentous fungi. Filamentous fungi, yeast, actinomycetes. দেখো, তো এটাও একটা বাই প্রোডাক্ট। এটা কোথাকার বাই প্রোডাক্ট? যেখানে মল্টেড বার্লির মল্টেড করা হয়। বার্লির মল্টেশন হয় হচ্ছে মেনলি বিয়ার মেকিং এর টাইমে, মানে অ্যালকোহলিক বেভারেজেস এ বিয়ার মেকিং এর টাইমে মল্টেড বার্লি একটা হচ্ছে ইম্পর্টেন্ট স্টেপ। তো ওই টাইমে মল্টেড বার্লি থেকে অ্যাকোয়াস এক্সট্রাক্ট যেটা পাওয়া যায় সেটার নাম হচ্ছে মল্ট এক্সট্রাক্ট। ঠিক আছে, এর সোর্স দেখো কি কি থাকে কন্টেন্ট, মোটামুটি বলে দিচ্ছি। গুড সোর্স অফ কার্বন, কার্বন ছাড়াও নাইট্রোজেন সোর্সও থাকে। কার্বন সোর্স 90%, দেখো বেশ ভালো অ্যামাউন্ট প্রেজেন্ট। নাইট্রোজেনাস সোর্স 5%, some vitamins and minerals. বলো, malt extract second source, crude form source of carbon. Number 3, আমি আগেই বলছি বারবার, যে প্রোডাক্ট গুলো বা র ম্যাটেরিয়াল গুলোকে চুজ করব আদার ইন্ডাস্ট্রি ওয়েস্ট প্রোডাক্ট হবে ম্যাক্সিমাম। দেখে নাও নাম্বার 3, হয়ে হয়ে কোথা থেকে জেনারেট করে? এই এগুলো ওগুলোর বাই প্রোডাক্ট, তো মানে কেসিনটা মিল্ক বেরিয়ে মিল্ক গেলে তো মিল্ক হ্যাঁ, পনির তো ঠিক আছে, ওটাও হবে, বাট মেনলি চিজ মেকিং এর টাইমে হয়ে তৈরি হয়। তো দেখো হয়ের মধ্যেও ল্যাকটোজ থাকে। সো ইট ইজ দ্য অ্যাকোয়াস বাই প্রোডাক্ট অফ ডেয়ারি ইন্ডাস্ট্রি। 5% lactose present. তো হয়ে একটা ইউজফুলনেস দিচ্ছে, মানে এটা বাই প্রোডাক্ট অ্যাজ আ আমরা কার্বন সোর্স ইউজ করতে পারি, বাট আবার একটা ডিসঅ্যাডভান্টেজও আছে। নট অল ব্যাকটেরিয়া ক্যান ইউটিলাইজ ল্যাকটোজ, বিকজ ল্যাকটোজ কে ভাঙা একটু ডিফিকাল্ট। গ্লুকোজ গ্যালাক্টোজের মধ্যে বিটা 1,4 লিঙ্কেজ থাকে, সো ইট ব্রেক ডাউন প্রসেস কমপ্লিকেটেড, নট অল ব্যাকটেরিয়া ক্যান ডু দ্যাট। তো অনলি যারা বিটা 1,4 ব্রেকার আছে, মানে লিঙ্কেজ ব্রেকার আছে, তারা ইউজ করতে পারে। সো ল্যাকটোজ ইজ লেস ইউজফুল than sucrose, as it is complicated to break down, as it is metabolism, done by only fewer organisms. তো হয়ে তখনই বেস্ট হবে
যেখানে হোয়েকে ইউটিলাইজ করা মানে ল্যাকটোজকে ব্রেক ডাউন করার জন্য এবিলিটি থাকবে মাইক্রোবসে, বাট স্টিল হোয়েকে ইউটিলাইজ করা যেতে পারে। নাম্বার 4, crude form of carbon source, sulfide waste liquor. Sulfide waste liquor, UOR. Sulfide waste liquor, sugar containing waste, এটা কোথা থেকে জেনারেট করে? Derived from paper pulping industry. Derived from paper pulping industry. And sulfide waste liquor useful for cultivation of yeast. তো কিছু অপশন রাখলাম, আরো আছে কিছু অপশন, সবগুলো আমি মেনশন করি, মেন গুলো মেনশন করেছি আর যেগুলো সিলেবাসে আছে। তো কিছু অপশন তোমাদের দিলাম যেখানে আমরা ক্রুড ফর্মে কার্বন সোর্স ইউজ করতে পারি, which is the byproduct or waste product of other industrial product, industrial purpose use হয়। So molasses, waste liquor, দেন তোমার হয়ে ইউজ করা যায়, and malt extract ইউজ করা যায়। So carbon source এর some example, crude form example. And second বলেছিলাম কার্বন সোর্স ছাড়াও নাইট্রোজেন সোর্স another problematic, because নাইট্রোজেন সোর্সেরও যদি পিওর ফর্মে আমরা আনতে চাই ভালো দাম আছে, ঠিক আছে? তো সেটাকে আমরা রিপ্লেস করব উইথ দা ক্রুড ফর্ম। তো নাইট্রোজেন সোর্স, ক্রুড ফর্ম, অলরেডি দেখতে পাচ্ছ যখন আমরা ক্রুড ফর্মে কার্বন সোর্স ইউজ করছি সেখানে কিছু পার্সেন্টেজ নাইট্রোজেন সোর্স প্রেজেন্ট থাকে, বাট এখন আমরা যে সোর্স গুলো কথা বলবো সেখানে হাই পার্সেন্টেজ অফ নাইট্রোজেন থাকবে, ঠিক আছে? আচ্ছা, কার্বন আর নাইট্রোজেন ছাড়া যে বাকিগুলো রয়েছে মানে হুম এলিমেন্টস বা এগুলো কি আমরা ডিরেক্ট ইউজ করতে পারি, মানে এগুলো ক্রুড ফর্ম মানে দরকার পড়ে না আমাদের? মানে মিনারেলস ভিটামিনস এর কথা বলছো? হ্যাঁ হ্যাঁ, মানে এগুলো তো আলাদা এখান করে তো থেকেই পাওয়া আলাদা করে আর যায়। দিতে হচ্ছে না, তো এরাই প্রোভাইড করে দিচ্ছে, তো এরাই প্রোভাইড আচ্ছা করে দিচ্ছে। এই যে কার্বন সোর্স, নাইট্রোজেন সোর্সে যে ক্রুড ফর্মটা আমরা ইউজ করছি এরাই প্রোভাইড করে দিচ্ছে বাকি এলিমেন্ট গুলো, মানে সেটা হচ্ছে তোমার ট্রেস এলিমেন্ট হোক, গ্রোথ ফ্যাক্টর, ভিটামিনস হোক, দেন তোমার ফসফরাস সোর্স হোক, সালফার, কিছু অ্যামাউন্ট সবই এগুলোতে থাকে এদিক ওদিক করে, ঠিক আছে? তো আর আর কিছুই বাফার লাগছে না। হিসেবে কি হ্যাঁ ইউজ বলো, করি আমরা? কি বাফার আর বলো? অ্যান্টিফোমে আচ্ছা, বাফার আর বাফারের জন্য তো সেটা টেকনিক্যালি অ্যাসিড ইউজ করা হবে যদি তোমার পিএইচ আপ হয়ে যায়, আর যদি ডাউন হয়ে যায় তাহলে অ্যালকালি ইউজ করা হবে, সেটা ভেরি কমন। সেটার জন্য তোমার আলাদা করে কোনো কিছু করতে হবে না, সেটা এনওএইচ আর এইচসিএল এই দুটোর মধ্যে যে কোনো একটা ইউজ করতে হবে যখন যেটা দরকার আসবে। তো এটার জন্য কোনো রিপ্লেসমেন্ট নেই, বাফারের কোনো রিপ্লেসমেন্ট নেই, বাফার তো বাফারই। তো ওটা তো আমরা মানে একদম কম, মানে যখন ফার্মেন্টেশন রান করবে তখন দরকার, খুব মেজর কিছু এলিমেন্ট না যেটা কস্টকে একদম হিউজ ডিফার করে দেবে। মেজর এলিমেন্ট যেটা কস্টকে ডিফার করিয়ে দেয় সেটা হচ্ছে কার্বন, নাইট্রোজেন, ভিটামিন, এই ধরনের প্রোডাক্ট গুলো। তার জন্য আমি বারবার বলছি যেমন অ্যান্টিফোম, এর রিপ্লেসমেন্ট কিছু নেই, এটাই অ্যাড করতে হবে তোমাকে। আচ্ছা, যদি আমাদের মানে ব্যাকটেরিয়াল স্ট্রেন বা মানে ফাঙ্গাল স্ট্রেন এরকম হয় যেগুলো এই সোর্সেস গুলো থেকে গ্রো করবে না, যেমন ফর করবে না, এক্সাম্পল আমরা ল্যাকটোজ কে ইউটিলাইজ করতে পারি না কিছু তাহলে তো হয়ে আমি এমন চুজ করব না, দ্যাট টাইম আমি মোলাসেস চুজ করব, যেটা তোমার সিম্পল ফর্ম আছে বেশি।
আমার তো অপশন আছে, আমি তো কার্বন হুম সোর্সে ক্রুড ফর্মে 5-6টা অপশন দেখেছি, ঠিক আছে, যে যেটা ভালো গ্রো করছে না ওটা অমিট করো, অন্যটা দিয়ে ট্রাই করো। তো এইভাবে করে করেই তো বললো, যেমন ইজ, কি বলেছিলাম আমি, সালফাইড লিকারে বেটার বেটার গ্রো করে। তাহলে ইজ যখন আমি গ্রো করানোর চেষ্টা করবো, আমি মোলাসিসের জায়গায় সালফাইড লিকার ইউজ করবো। মোলাসিস কি গ্রো করে না? হ্যাঁ গ্রো করে, ওখানেও গ্রো করে, হয়তো ইয়ে কম বেশি আছে। তো এটা ডিপেন্ড করছে হচ্ছে তুমি কোন অর্গানিজম গ্রো করাচ্ছ ফার্মেন্টেশনের টাইমে, এন্ড কোনটা তোমার সুটেবল হচ্ছে। এটা ট্রায়াল এন্ড এরর, এটা করে করে বুঝতে হবে তোমাকে যে কোনটা করলে কি প্রবলেম হচ্ছে। বাট আমাদের কাছে অপশন আছে, আমাদের কাছে অপশন আছে, অ্যারে অফ অপশন আছে, 5, 6, 7, 8 অপশন আছে, যেখান থেকে আমরা চুজ করতে পারি আমাদের মতো করে। ঠিক আছে, সো ক্রুড ফর্মে নাইট্রোজেন সোর্স নাম্বার 1, কর্ন স্টিপ লিকার, খুব ভালো একটা অল্টারনেটিভ, খুব ভালো একটা ক্রুড সোর্স, কর্ন স্টিপ লিকার। কোশ্চেন ওটা, corn strip liquor is the byproduct of starch extraction from corn or maize. Byproduct of starch extraction from maize. যখন স্টার্চ তৈরি করা হয় কর্ন থেকে, মেজ থেকে, তখন এই লিকারটা তৈরি হয়। ঠিক আছে, কর্ন স্টিপ লিকার বলে এর জন্য। এই কর্ন স্টিপ লিকারে কনসিস্টেন্ট দেখো, কম্পোজিশন দেখো, মানে কন্টেন্ট দেখো, মোটামুটি সবকিছুই ভালো আছে। নাইট্রোজেন সোর্স, গুড নাইট্রোজেন সোর্স, অ্যামাউন্টটা 5 to 6% লিখবো, including wide range of amino acid. Including wide range of amino acid বলতে তোমার essential amino acid গুলো প্রেজেন্ট থাকে। essential amino acid মানে বোঝো তো, essential non essential amino acid। হ্যাঁ essential মানে যেটা সেল প্রিপেয়ার করতে পারে না, 100% needed from the media, তো সেই ধরনের অ্যামাইনো অ্যাসিডও কনস্টিপ লিকারে প্রেজেন্ট থাকে, এন্ড আলাদা করে অ্যাড করার কোনো দরকার নেই। ঠিক আছে, নাইট্রোজেন সোর্স। এন্ড নাম্বার 2, good content of vitamins, almost all type of vitamins present থাকে কনস্টিপ লিকার। good content of minerals, and number 4, small quantity lactic acid ও থাকে, মানে সুগারও থাকে, সরি ল্যাকটিক অ্যাসিড বলছি, সুগারও থাকে, স্মল অ্যামাউন্ট। সুগার বলতে স্টার্চ এক্সট্রাকশন করছে, তার মানে ওখানে কিছুটা অ্যামাউন্ট থাকবে। ঠিক আছে, সো এই হচ্ছে কন্টেন্ট কর্ন স্টিপ লিকার। সো কর্ন স্টিপ লিকার কেন ইউজফুল এন্ড ওয়াইডলি চয়েসড? বিকজ অফ দিস কন্টেন্ট, এর কন্টেন্টের জন্য। মোটামুটি all type of vitamins, minerals, good source of nitrogen as well as all types of amino acids এর source available করে দিচ্ছে কনস্টিপ লিকার। এটা একটা বাই প্রোডাক্ট যেটা মেজ থেকে স্টার্চ এক্সট্রাকশনের টাইমে তৈরি হয়। বলো, মেজ থেকে স্টার্চ তৈরি হয়, সেগুলো তো আমরা ইয়ে ফুড ইনটেক করার সময় করি, ওই থিকনার করার জন্য, কোনো কিছু গ্রেভিকে থিক করার সময় ইউজ করি আমরা, স্টার্চ ইউজ করি। তারপরে তোমরা ইয়ে ইউজ করি আমরা, কি ভুলে গেলাম নাম, যেটা খুব ইউজ হয়, কর্নফ্লাওয়ার, হ্যাঁ কর্নফ্লাওয়ার, কাস্টার্ড পাউডার, এগুলো সবই কিন্তু স্টার্চ বেসিক্যালি।
কর্নফ্লাওয়ার স্টার্চ অ্যারারুটও ইউজ করা হয় না। অ্যারারুটে ইউজ হয়। তো এই যে স্টার্চ এক্সট্রাকশন ইন্ডাস্ট্রি একটা লং ইন্ডাস্ট্রি, লার্জ ইন্ডাস্ট্রি। তো এই জায়গা থেকে এই লিকারটা তৈরি হয়, যেটা আমরা ইউটিলাইজ করব ফার্মেন্টেশনের টাইম। নাম্বার 2, আরো একটা গুড সোর্স, নাইট্রোজেন সোর্স, ইস্ট এক্সট্রাক্ট। এটা আমরা ল্যাবরেটরি পারপাসেও ইউজ করে থাকি, ইস্ট এক্সট্রাক্ট। ইস্ট এক্সট্রাক্টটা তৈরি করা হয় প্রডিউস ফ্রম ওয়েস্ট, বেকারস ইস্ট অ্যান্ড ব্রিওয়ার্স ইস্ট। ওয়েস্ট, বেকারস ইস্ট অ্যান্ড ব্রিওয়ার্স ইস্ট। মানে ইস্টকে আমরা ইউটিলাইজ করেছি বেকিং ইন্ডাস্ট্রিতে, ইস্টকে আমরা ইউটিলাইজ করেছি ব্রিউইং ইন্ডাস্ট্রিতে, অ্যালকোহলিক বেভারেজেস টাইমে, মানে আফটার ইউটিলাইজেশন, যেটাকে ওয়েস্ট করে ফেলে দেওয়া হয়, মানে এক রাউন্ড ইউটিলাইজেশন হয়ে গেছে ইস্টের, তো ওটা তো আর কাজ নেই, নেক্সট রাউন্ডের জন্য নেক্সট ব্যাচ অফ ইস্টকে অ্যাড করা হবে। তো যেটা ওয়েস্টেড ইস্ট, সেটাকে আমরা এক্সট্রাক্টে নিয়ে যাবো, সেটাকে আমরা কালেক্ট করব, ইস্টকে এক্সট্রাক্ট করাবো, অ্যান্ড ইস্ট এক্সট্রাক্টের মধ্যে গুড সোর্স অফ নাইট্রোজেন, ভাইটামিনস, মিনারেলস এক্সেট্রা থাকে, যেটা আমাদের কাজ লেগে যাবে। সেখানে কি করা হয়, ইস্ট সেলকে কালেক্ট করা হয়, কালেক্টেড, অ্যান্ড কালেক্ট করার পর হাইড্রোলাইসিস করা হয়। হাইড্রোলাইসিস অ্যাচিভড বাই অটোলাইসিস, বাই অটোলাইসিস। অটোলাইসিস মানে কি, ইস্ট নিজে থেকে লাইস করে যায়। অটোলাইসিস মিন্স হচ্ছে কোনো এক্সটার্নাল এনজাইম দিচ্ছি না, এক্সটার্নাল এনজাইম যদি লাগতো আবার একটা কস্টের ইনভলভ থাকতো, বাট আমরা এমন একটা সিচুয়েশন বা এমন একটা কন্ডিশন অ্যারাইজ করবো ইস্ট সেলে, ও নিজে থেকে লাইস করে যাবে। সেই কন্ডিশনটা কি, অটোলাইসিসের কন্ডিশন কিছুই না, সিম্পলি টেম্পারেচার বাড়িয়ে দাও। অটোলাইসিস পারফর্ম করা হয় হচ্ছে টেম্পারেচার 50 to 55 ডিগ্রি সেন্টিগ্রেডে, পারফর্ম at 50 to 55 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, তাহলে কি হবে, অটোলাইসিস হয়ে যাবে, সেল রাপচার হয়ে যাবে, ইনসাইড সেল কন্টেন্ট আউটসাইডে বেরিয়ে আসবে, এন্ড ইনসাইড সেল কন্টেন্ট অফ দ্য ইস্ট composed of good source, মানে it give good source of nitrogen, minerals and vitamins content is extracted. টোটাল প্রোটিনস, পেপটাইডস, অ্যামাইনো অ্যাসিড সব ধরনের থাকে, প্রোটিন থাকে, পেপটাইডস থাকবে, আবার সিম্পল অ্যামাইনো অ্যাসিডসও থাকবে। তো সব মিলিয়ে হচ্ছে 75%। ওয়াটার সলিবল ভাইটামিনস, সব ধরনের ভাইটামিনস, ওয়াটার সলিবল যেগুলো ভাইটামিনস থাকে পাওয়া যায়, মানে ভিটামিন বি কমপ্লেক্স তো খুব ভালো পাওয়া যায়, 30 মিউজি পার গ্রাম। অল টাইপস অফ ভিটামিন বি কমপ্লেক্স মোটামুটি পাওয়া যায়, আর ভিটামিন বি কমপ্লেক্সটা খুব নেসেসারি একটা মাইক্রোবস এর গ্রোথের জন্য, বিকজ বি কমপ্লেক্স এর কিছু জায়গা রয়েছে, যেমন হচ্ছে ভিটামিন বি 12, অ্যাবসলিউটলি নেসেসারি গ্রোথের জন্য। তো এই জায়গাগুলো প্রোভাইড করবে হচ্ছে ইস্ট এক্সট্রাক্ট। বলো। So two popular nitrogen source, আরো একটা আছে সোয়াবিন মিল, ওটাও ইউজ করা হয়, বাট এই দুটোকে রাখলাম, এই দুটো সিলেবাসে আছে, কনস্টিপ্লিকার আর আছে ইস্ট এক্সট্রাক্ট। হ্যাঁ আরো একটা আছে, সরি ভুলে যাচ্ছি, সিলেবাসে আছে প্রোটিন হাইড্রোলাইজেট, নাম্বার 3, কিছুই না পেপটন, এটাও আমরা ইউজ করে থাকি।
protein hydrolyzed. That is peptones. তো পেপটোনস মেকিং এর টাইমে কি করা হয়, প্রোটিন রিচ প্রোডাক্ট গুলোকে, প্রোটিন রিচ কম্পাউন্ড গুলোকে হাইড্রোলাইসিস করানো হয়। সো প্রোটিন রিচ কম্পাউন্ড মধ্যে হচ্ছে সোর্স অফ পেপটোন মেকিং এ কি কি হতে পারে, সোর্স অফ পেপটোন মেকিং, সোর্স অফ পেপটোন মেকিং এ আমরা মিট ইউজ করতে পারি, কেসিন ইউজ করতে পারি, মিল্ক প্রোটিন, জিলাটিন ইউজ হয়, কেরাটিন ইউজ হয়, পিনাট সিড, soy meal, cotton seed, etc. ইউটিলাইজ হয়, বিকজ এই যে প্রোডাক্ট গুলো all contain good source of protein. তো এদেরকে কি করানো হয়, অ্যাসিড or enzyme hydrolysis. These protein rich product either acid hydrolysis, অ্যাসিড দিয়ে হাইড্রোলাইসিস করে দেওয়া পার্শিয়ালি, or এনজাইম দিয়েও হাইড্রোলাইসিস করানো যেতে পারে, এনজাইম হাইড্রোলাইসিস। তো এও কিন্তু একটা গুড নাইট্রোজেন সোর্স প্রোভাইড করবে, বিকজ এটা হাইড্রোলাইজেড, এখানেও পেপটোনের মধ্যে পেপটাইড থাকবে, স্মল পেপটাইড, লার্জ পেপটাইড, প্রোটিন থাকবে এন্ড ফ্রি অ্যামাইনো অ্যাসিডও থাকবে। সো অল টাইপস অফ সোর্স প্রোভাইড করবে পেপটোন। স্যার হুম বলছি ওই কর্ন স্টিপ লিকারটা ইউজ করে আমি কর্নফ্লাওয়ার তৈরি করলাম। না, কর্নস্টিপ লিকার ইউজ করে কর্নফ্লাওয়ার হয় না, মেজ থেকে কর্নফ্লাওয়ার হয়। এবার এটা প্রিপারেশনের টাইমে যে ওয়েস্টটা তৈরি হয় সেটা হচ্ছে কর্নস্টিপ লিকার। ও আচ্ছা, বুঝতে পেরেছো? মেজ থেকে স্টার্চ এক্সট্রাকশন করা হয়, যে স্টার্চটা আমরা অ্যারারুট, তোমার এই কাস্টার্ড পাউডার, ডিফারেন্ট ডিফারেন্ট আরো যে কম্পোনেন্ট গুলো আছে সেগুলো ইউজ হয়। এবার এই মেকিং এর টাইমে যে ওয়েস্টটা হয় সেটার নাম হচ্ছে কর্নস্টিপ লিকার। স্যার তাহলে যে প্রাইমারি প্রোডাক্টটা তৈরি হচ্ছে সেখানে হুম, তো কস্টিংটা হাই হবে সবসময়, কোন প্রাইমারি প্রোডাক্টটা? মানে বাই প্রোডাক্ট হিসেবে যেগুলো পাচ্ছি সেগুলো তো আমরা এখানে ইউজ করছি, ইয়েস। কিন্তু মানে যখন ধরুন কর্নটাই অ্যাকচুয়ালি ইউজ করতে হচ্ছে তখন তো কর্নটাকে আমাকে কিনে ইউজ করতে হচ্ছে, হুম, তো সেখানে তো কস্টিংটা হাই সেটা তো আচ্ছা, আমি যদি আহ, আমার আমার ম্যানুফ্যাকচারিং ফেসিলিটিতে আমি অর্গানিক অ্যাসিড বানাই, মানে আমি অ্যাসিডিক অ্যাসিড প্রিপেয়ার করি, তো আমি এখন কর্ন কেন মানে কিনতে যাবো? কর্ন কিনবে কারা? যারা স্টার্চ মেক করে, অন্য ইন্ডাস্ট্রি, ওটা ওখান থেকে আমি ব্রিং করবো কনস্টিপ লিকারকে। কেসটা বুঝতে পারেন? মানে আমি একটু আগে লিখেছিলাম হয়ে, তো আমার ম্যানুফ্যাকচারিং ফেসিলিটিতে আমি হয়ে নিয়ে কাজ কি, মানে আমার আমার মিল্ক নিয়ে কাজ কি, আমি কেন মিল্ক তৈরি আনবো? মিল্ক আনবে তো যারা মিল্ক প্রডিউস করছে, মানে মিল্ক ফার্মেন্টাইজ করছে, যারা চিজ মেকিং করছে। তো আমি কন্ট্যাক্ট করবো হচ্ছে চিজ মেকারের সাথে, ওর যে বাই প্রোডাক্ট ওটাকে আমি ব্রিং করে নিয়ে আসবো আমার হয়ে থেকে কাজ করানোর জন্য। কেসটা বুঝতে পেরেছো? তো আমি কেন কর্ন কিনবো? আমি কর্ন কিনবো না তো, আমি কন্ট্যাক্ট করব যে কর্নকে ইউটিলাইজ করে স্টার্চ মেক করে প্রোডাক্ট বানায়, ঠিক আছে? তাহলে ওর বাই প্রোডাক্টকে আমি নিয়ে আসবো, নিয়ে এসে আমি র ম্যাটেরিয়াল ইউজ করে আমাকে আমার ফার্মেন্টেশন আনবো। তো আমি তো ডাইরেক্ট কর্ন পারচেজ করবো না, বুঝেছো? তো অবভিয়াসলি দাম তো কমবেই, ওটা তো আমি ফ্রিতে পাবো অ্যাকচুয়ালি, ইট ইজ দ্য ওয়েস্ট প্রোডাক্ট, তো আমি তো ফ্রিতে পাবো।
Clear? So carbon nitrogen source crude form option done. তো যদি আমরা ক্রুড ফর্মে ইউজ করি র ম্যাটেরিয়ালস, দেন মিনারেলস নাম্বার 3 যেটা ইম্পর্টেন্ট সোর্স থাকে মিডিয়া প্রিপারেশনে, ভাইটামিনস এগুলো আর দরকার হয় না আলাদা করে, সেপারেটলি অ্যাড করার কোনো দরকার নেই, বাট কিছু টাইমে পিওর ফর্মে অ্যাড করতে হয় যদি অর্গানিজমটা অক্সোট্রফ হয়। অক্সোট্রফ মিন্স বায়োমাইনাস, তার মানে ওখানে আমাকে স্পেশালি বায়োটিন অ্যাড করতে হবে। আমি জানি না বায়োটিন পাবে কি পাবে না, তার জন্য আমাকে বায়োটিন অ্যাড করতে হবে। তো কিছু স্পেশাল সার্কামস্টেন্সে অনলি অ্যাড করা হয়, আদারওয়াইজ if you use crude material for the media making does not need any extra minerals addition, extra vitamins addition. কি বললাম বুঝতে পারলে? মানে আমি যদি মোলাসেস ইউজ করি অ্যাজ আ কার্বন সোর্স এন্ড কনস্টিপ লিকার ইউজ করি অ্যাজ আ নাইট্রোজেন সোর্স, আমার আলাদা করে মিনারেলস আর ভিটামিনস দেওয়ার কোনো ইচ্ছা নেই, মানে দরকারই নেই। উইদাউট দ্যাট আরামসে গ্রো করবে। বাট যেটা অ্যাড করতে হয় সেটা হচ্ছে তোমার অ্যান্টিফোম। এটা আমি একটু বলে দিই, অলরেডি বললাম ফোম কি প্রবলেম ট্রিগার করতে পারে। তো অ্যান্টিফোম এজেন্ট কিছুই না, সিম্পল মিনারেল অয়েল, প্লান্ট অয়েল, আদার প্লান্ট অয়েল, দেন তোমার অ্যালকাইলেটেড গ্লাইকল, these are some anti-foaming agent. Anti-foaming agent এর মেন কাজ হচ্ছে রিডিউস সারফেস টেনশন, রিডিউস সারফেস টেনশন। সারফেস টেনশন রিডিউসড হলে ফোম ব্রেক করে। ফোম পার্মানেন্টলি মানে ওই স্টে করে না, ফোমটা ব্রেক করে যায়, ফোম র্যাপিডলি ডিসলভ। তো ইন্ডাস্ট্রিয়াল মিডিয়া কম্পোজিশন, ইন্ডাস্ট্রিয়াল মিডিয়া মেকিং এর টাইমে কোনটা চুজ করব, ক্রুড অর সিনথেটিক? অল ডান, দ্যাট মিন্স ইউনিট 1 কমপ্লিট। কোনো কোশ্চেন করলে বলবে। Industrial media preparation clear. Raw material selection. What are the option of carbon and nitrogen source? All done. Unit 1 complete. তো অলরেডি কত অব্দি নোটস দিয়েছি? এই পার্টটা বাকি আছে মনে হয়, মিডিয়া, তাই তো? মিডিয়া বাকি আছে, একটু চেক করে জানাবে অ্যান্ড মানে নোট করবে, আমি দিয়ে দেবো মিডিয়াটা। এন্ড করলাম।